আমরা সোশিওলজি অফ ওয়ার্ক নিয়ে আলোচনা করছিলাম। সোশিওলজি অফ ওয়ার্ক অর্থাৎ কর্মের সমাজতত্ত্ব। আমরা দেখেছি সোশিওলজি অফ ওয়ার্ক কি, ওয়ার্কের ওয়ার্ক বা কাজের প্রকৃতি কি, ওয়ার্ক অ্যান্ড লেজারের মধ্যে তফাৎ কি। এই লেকচারে আমরা আলোচনা করব চুজিং অ্যান অকুপেশন। চুজিং অ্যান অকুপেশন, এখানে আমরা কিছু তাত্ত্বিক আলোচনা করব। আমরা কিছু এখানে অকুপেশন বা বৃত্তির ছবি দেখছি। বক্সার, ক্যামেরাম্যান, ডিটেকটিভ, জার্নালিস্ট, সেলসম্যান, পোপ, প্রিস্ট, লাইব্রেরিয়ান, ডাইভার, পাইরেট, সিঙ্গার, এগুলো সবই এক এক করে বৃত্তি। তো প্রথম আমরা দুটো থিওরি নিয়ে আলোচনা করি, এক হচ্ছে ফাংশনালিস্ট পার্সপেক্টিভ আর একটা হচ্ছে কনফ্লিক্ট পার্সপেক্টিভ। ফাংশনালিস্ট পার্সপেক্টিভ বলছে social inequality, that is the unequal distribution of rewards in society necessary for society. Conflict perspective বলছে those who have already have the power and privilege will try to maintain their status. তাহলে ফাংশনালিস্ট পার্সপেক্টিভ বলছে যে সামাজিক অসাম্য প্রয়োজন, সামাজিক অসাম্য প্রয়োজন, সমাজে যে এক একজন এক এক রকম পুরস্কার পায়, সেটা এই ধরনের অসাম্য, সেটা কিন্তু প্রয়োজন আছে। কনফ্লিক্ট পার্সপেক্টিভ বলছে যাদের ক্ষমতা এবং যারা আগে থেকেই নানা ধরনের সুবিধা ভোগ করছে, তারা তাদের স্ট্যাটাসটা বা অবস্থানটা বজায় রাখার চেষ্টা করবে। দ্বিতীয়ত ফাংশনালিস্ট পার্সপেক্টিভ বলছে occupations receiving the greatest rewards combine the greatest functional importance for society with greatest talent and training. A conflict perspective, inequality, function of the tendency of powerful groups and classes dominating the less powerful. Functionalist perspective এর মতে যে অকুপেশন গুলো, যে বৃত্তিগুলো সবচেয়ে বেশি লাভবান, সেই বৃত্তিগুলো সমাজে সবচেয়ে বেশি কাজে লাগে, সবচেয়ে গুরুত্ব দেয়, এবং সেগুলোর জন্যে মানুষের শুধুমাত্র মেধার প্রয়োজন নেই, প্রয়োজন তো আছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে তাদের প্রশিক্ষণ নিতে হয়। কনফ্লিক্ট পার্সপেক্টিভ বলছে অসাম্য, অসাম্যর কারণটা কি? অসাম্য হচ্ছে যে ক্ষমতাবান যে গোষ্ঠী বা শ্রেণী, তাদের যাদের ক্ষমতাহীন বা ক্ষমতা কম আছে, তাদের ওপর তারা আধিপত্য করছে। এটাই হচ্ছে ক্ষমতার ক্রিয়া। এই দুটি
সম্প্রদায়েরই আমরা মূল্যায়ন করব এবার। দুটোই কিন্তু কিছু সত্য কথা বলছে। যেমন functionalist perspective rightly regards functional importance for society as combined with greatest talent and training. For example, jobs like those of college professor, corporate manager, government bureaucrat often require a rigorous selection process combined with years of training. Functionalist perspective একদিক দিয়ে ঠিক কথাই বলছে যে যাদের সমাজের সবচেয়ে বেশি কাজে লাগে, যেমন কলেজ প্রফেসর, কর্পোরেট ম্যানেজার, সরকারি আমলা, তাদের কিন্তু খুব কঠিন নির্বাচনী পদ্ধতির মাধ্যমে যেতে হয় এবং শুধু তাই নয়, তাদের কয়েক বছর ধরে তাদের প্রশিক্ষণও লাগে। But we cannot accept the functionalist view that unequal distribution of rewards is necessary for society. Rather, I think that the conflict view that inequality is the result of powerful groups trying to dominate society is right. I also think that the conflict view that powerful and privileged people will try to maintain their status is correct. The youth movement against Mondal Commission's recommendations for reservation of jobs and seats in professional educational institutions in India may be cited as examples. কিন্তু আমরা মনে করি না যে ফাংশনালিস্টের যে মত যে সমাজের পক্ষে প্রয়োজন, এই যে অসাম্য, সেটা সমাজের পক্ষে প্রয়োজন, সেটা কিন্তু আমরা মনে করি না। আমরা বরং মনে করি যে কনফ্লিক্ট থিওরি ঠিক কথাই বলছে যে অসাম্য সেটা ক্ষমতাবান গোষ্ঠীগুলো অন্যদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইছে, সেটাই হচ্ছে ঠিক। এবং আমি এটাও মনে করি যে কনফ্লিক্টের যে মত যে ক্ষমতাবান এবং সুবিধাভোগী মানুষেরা তাদের সামাজিক অবস্থান সঠিক রাখার চেষ্টা করবে, সেটাই ঠিক রাখার। এই যে আমরা ভারতে যে মন্ডল কমিশনের বিরুদ্ধে যুব আন্দোলন দেখেছিলাম, দুবার জঙ্গি ছাত্র আন্দোলন হয়েছে আমরা জানি, 1990 এবং 2006 সালে। তো এরা বলেছিল মেরিটের কথা, মেরিট অর্থাৎ মেধার কথা। কিন্তু কারা এই আন্দোলনটা করেছিল? উচ্চ জাতের ছাত্ররা। তাই থেকেই বোঝা যায় যে তাদের স্বার্থটা কোথায়। এবার আমরা গিন্সবার্গের থিওরি নিয়ে আলোচনা করব। The process of choosing an occupation, we are studying the process of choosing an occupation, and now we will study Ginsberg's theory. Ginsberg divides the stages of selection of an occupation into three parts. The first is the stage of fantasy, the second is the stage of awareness, and the final stage is the realistic period. In the first stage, the stage of fantasy,
The individual is a child, just 6 to 11 years old, and this individual cannot evaluate the his or her aptitudes or abilities. The second stage is the stage of awareness. At this time, the individual enters adolescence period. Adolescence. The adolescent period, 12 to 17 years, is marked by growing awareness of society and their careers. Individuals evaluate their potential routes of satisfaction and become aware of the real world constraints. The third stage is the final stage, that is the realistic period. The individual enters this stage after the age of 18. In this stage, occupational decisions become real. This is the rational decision making process. Leonard Ginsberg তিনটে স্তরে ভাগ করেছেন: স্টেজ অফ ফ্যান্টাসি, স্টেজ অফ অ্যাওয়ারনেস এবং দ্য রিয়েলিস্টিক পিরিয়ড, ফাইনাল স্টেজ। তো প্রথমে আমরা দেখছি যে যখন একজনের শিশুর বয়স 6 থেকে 11 বছর বয়স, তখন সে তার মেধা বা তার কি ইচ্ছা, কোন দিকে যাওয়ার ইচ্ছা, সেটা সঠিকভাবে একজন বিচার করতে পারে না। কিন্তু যে পরের যে স্তর, স্টেজ অফ অ্যাওয়ারনেস, 12 থেকে 17 বছর বয়স, এই সময় আস্তে আস্তে এটা হচ্ছে কিশোর বয়স। এই কিশোর বয়সে আস্তে আস্তে একজন ব্যক্তি, সে নিজের এই বড় হওয়ার যে বয়স, এই সময় সে নিজের লেখাপড়া করে এবং নিজের কেরিয়ার সম্পর্কে সে সচেতন হয়ে ওঠে, সমাজ সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং সে তখন তার কোনটা ভালো লাগবে সেইটা সে ঠিক করার চেষ্টা করে এবং তার কি কি প্রতিবন্ধকতা থাকতে পারে সেটাও সে দেখে। আমরা মোটামুটি আমরা লক্ষ্য করি যে মাধ্যমিক, অর্থাৎ 16 বছরের পর থেকে, মাধ্যমিক সাধারণত একজন ব্যক্তি 16 বছর বয়সে দেয়। তারপর থেকেই কিন্তু মোটামুটি ক্যারিয়ারটা, মানে কোন দিকে একজন যাবে সেটা নির্ধারিত হয়ে যায় উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে ছাত্রদের জিজ্ঞেস করা হয় যে তারা কোন দিকে যাবে, তারা আর্টস নেবে, সায়েন্স নেবে না কমার্স নেবে, এবং সেইভাবে তারা কিন্তু যখন তারা নিজেদের যে স্তরটা, নিজেদের যে কোন দিকে সে যাবে, কোন ডিসিপ্লিন, কোন ধরনের ডিসিপ্লিনে সে থাকবে, সেটা যখন সে ঠিক করে নেয়, তখন সে মোটামুটি কেরিয়ার সম্পর্কে ভাবতে শুরু করে যে সে কোন দিকে যাবে। যেমন যারা সায়েন্স পড়ে তারা মোটামুটি ঠিকই করে নেয় যে তারা জয়েন্ট এন্ট্রান্স দেবে, হয় ডাক্তারি করবে নাকি ইঞ্জিনিয়ারিং হবে, ইঞ্জিনিয়ার হবে। সেটা কিন্তু তারা ঠিক করে যে মোটামুটি তারা হয়তো কেউ ঠিক করলো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার দুদিকেই যাবে। দুদিকেই চেষ্টা করবে যেদিকে হয়। আবার কেউ হয়তো শুধু করার জ ডাক্তারির জন্যে চেষ্টা করতে পারে। কেউ শুধু ইঞ্জিনিয়ারিং এর জন্য চেষ্টা করতে পারে। এবং সে মোটামুটি সচেতন হবে যে তার যে আ ইচ্ছে, ইচ্ছা পূরণের ব্যাপারে প্রতিবন্ধকতা কি? শুধুমাত্র কঠিন পরীক্ষা না আরো কিছু? শেষটা হচ্ছে, শেষ স্তর হচ্ছে রিয়ালিস্টিক পিরিয়ড। ১৮ বছর পর, ধরো একজন ১৮ বছরের চেয়ে একজন হায়ার সেকেন্ডারি পাস করলো। পাস করেই সে তারপরে সে জয়েন্ট পরীক্ষা দিল। জয়েন্ট পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয়, তাহলে
সে তখন মোটামুটি ঠিক করলো যে সে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং যেদিকে সে ভালো রেজাল্ট করেছে সেই দিকে যাবে। সেই জন্যে এই সময়টা বৃত্তিগত সিদ্ধান্ত সেটা আরে একটা সত্যতা একটা বাস্তবতা নেয় এবং এই সময়টা কিন্তু যুক্তিপূর্ণভাবে একজন সিদ্ধান্ত নিতে শেখে। আমরা আরেকটা থিওরি নিয়ে আলোচনা করব। আরো এখানে দুটো থিওরির কথা বলছি, সুপারের এবং ক্যাটস এবং মার্টিনস থিওরি। তো প্রথমে আমরা সুপার থিওরি নিয়ে আলোচনা করব। সুপার বলছেন what the super says. We will discuss super, cats and Martin's theories. Now let's look at super theory. Super says an individual passes through the following stages. Firstly, adolescent exploration, which is the we will compare it with the second stage of Ginsberg, adolescent exploration. Then reality testing, the transition from school to work. Many would prefer to go to work straight from after graduating from school. There they test the reality. Then the floundering or trial process. The individual concerned tries out a profession or an occupation. Then and tries to maintain, tries out a new self concept. And the fourth is the maintenance stage, the preserving the self concept. They try to, once a person has become a doctor and an engineer, that person tries to maintain the self concept developed. And then there is the years of decline, that is adjustment to a new self. তাহলে আমরা দেখছি যে একজন ব্যক্তি সুপারের মতে পাঁচটা স্তরের মধ্যে দিয়ে যায়। প্রথম হচ্ছে অ্যাডোলেসেন্ট এক্সপ্লোরেশন, অর্থাৎ কৈশোরে যে নানা ধরনের বৃত্তির কথা সে ভাবে, কোনটা তার পছন্দ হবে। তারপর হচ্ছে রিয়েলিটি টেস্টিং, স্কুল থেকে কাজের যে বাস্তব জগৎটা, কর্মের জগৎটা, সেটার সঙ্গে সে পরিচিত হয়, নিজেকে নিজেই পরীক্ষা করে। এবং ফ্লাউন্ডারিং অর ট্রায়াল প্রসেস, এখানে তার একটা চেষ্টা করে সে নিজের একটা সেলফ কনসেপ্ট তৈরি করার, যে আমি ডাক্তার হব বা ডাক্তারি ছাত্র বা ইঞ্জিনিয়ার। মেনটেন্যান্স স্টেজ, যদি সে চাকরি পেয়ে যায় তাহলে সে নিজের সেলফ কনসেপ্ট যেটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার, যদি সে সফল হয় তাহলে সে ওই ওই বৃত্তিতেই সে পরিচিত হয় যে অমুক ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার। কিন্তু যদি সে চাকরি না পায় বা কাজ না পায়, তখনও তাকে কিন্তু এই সেলফ কনসেপ্টটা ঠিক রাখার দরকার, সে চেষ্টা করে। এবং শেষে বলছে ইয়ার্স অফ ডিক্লাইন, ধরে একটা সময় তো আসে যে একজন ব্যক্তি কাজ করতে পারে না। অর্গানাইজ সেক্টর সাধারণত এটাকে রিটায়ারমেন্ট বলে। তখন সে একটা নতুন সত্তা, নতুন আত্মাকে নিজের নিজের যে সেলফ কনসেপ্ট সেটা সে ডেভেলপ করার চেষ্টা করে। আরেকটা থিওরির কথাও আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাটস এবং মার্টিন। দেয়ার ক্যাটস and Martin say that occupational choice is more fortuitous. An individual drifts into an occupation rather than follow a rational decision making process. ক্যাটস and Martin বলছেন যে বৃত্তিগত পছন্দ সেটা একটা অ্যাক্সিডেন্টের মতন,
ফর্টিউসাস বা একটা অ্যাক্সিডেন্টের মতন। একজন ব্যক্তি একটা বৃত্তিতে হয়তো এটা ভেসে যায় বা অনেক সময় যুক্তি ইঞ্জিনিয়ারিং এ ভালো মোটামুটি ভালো বাজার আছে, আচ্ছা বেশ ইঞ্জিনিয়ারই হয়ে যাই। বা ডাক্তারদের প্রচুর প্রচুর রোজগার, তো সেই জন্যই ডাক্তার হলাম। মানুষকে মানুষের জন্য সেবা করার জন্য নয়। ডাক্তার হচ্ছে প্রচুর রোজগার করছে। এই রোজগারের লোভে আমি ডাক্তার হয়ে গেলাম। এইভাবে একটা ড্রিফটিং হয়। এখানে রেশনাল ডিসিশন মেকিং প্রসেস নেই বলছে। এবারে আমরা দেখছি উই উইল জাস্ট যে আমরা এই তত্ত্বগুলোর একটা মূল্যায়ন করি। We will now evaluate these theories. We find that all these theories contain elements of truth. Ginsburg's theory of occupational choice has a large element of truth. Children may have fantasy about occupations after watching adults. For example, a doctor's child will play doctor and fantasize about being a doctor. But when the children reach the age of 16 or 17, they seriously begin to think which occupation they want to pursue in future. A teenager who wants to begin as a doctor begins preparation for the arduous admission tests. If the teen succeeds in getting admission to say medical college, he or she is on the path to pursue the chosen occupation. গিন্সবার্গের তত্ত্ব সে অনেকটাই বাস্তব। হ্যাঁ, ছোটবেলায় প্রত্যেকটা শিশুরই একটা ফ্যান্টাসি, একটা একটা স্বপ্নের জগতে বাস করে। সে মনে করে যে তার বাবা যদি ডাক্তার হয় সে ডাক্তারের মতন খেলবে, বা তার বাবা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে চেষ্টা করবে যে বিল্ডিং ব্লকস দিয়ে ইঞ্জিনিয়ারে যেমন জিনিস বানায় সেমনি বানাতে। তো এইভাবে একজন শিশুরা তারা একটা স্বপ্নের জগতে বাস করে। তারা তাদের যে তাদের বৃত্তি বাছার এই ক্ষমতাটা তাদের নেই। কিন্তু একজন শিশুরা যখন কৈশোরে চলে আসে এবং কৈশোরের শেষের দিকে ১৬-১৭, তখন তারা ভাবতে শুরু করে যে কোন দিকে তারা যাবে। যেন কেউ যদি একজন ডাক্তার হতে চায়, সে সঙ্গে অ্যাডমিশন টেস্টের জন্যে সে তৈরি হবে। মাধ্যমিক পাস করার পর থেকেই সে অ্যাডমিশন টেস্টের জন্য তৈরি হবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা এই ধরনের পরীক্ষার জন্য। যদি সেই কিশোর বা কিশোরী সে যদি কোনো একটা মেডিকেল কলেজ, যেমন ধরো সফল সে ঢুকতে সফল হয়, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে সে তার যে পছন্দ মতন বৃত্তিতে সে কাজ করতে পারবে। Super's theory. This theory also has a large element of truth. Adolescents may explore the potentialities of various occupations. The performance of the teenager in various admission tests for professional courses reveal the strengths and weaknesses of the person and enable the youths to assess their abilities for the job oriented course. Finally, when the youths land a job in an organization, they become known as by their job titles like computer programmer, junior engineer, junior doctor, etc. As the person progresses on the chosen path, he or she may try to maintain the self-concept developed earlier. Retirement from job brings about adjustment to a new self. আমরা দেখছি যে সুপারের তত্ত্ব কিন্তু যথেষ্ট বাস্তবতা রয়েছে।
কিশোররা বিভিন্ন ধরনের কাজের বৃত্তির তার কতটা সন্তোষ পাবে সে, সেটা নিয়ে সে ভাবে। ক্যারিয়ারটা কিরকম, ক্যারিয়ার প্রসপেক্ট কিরকম? এটা আমি এই কোর্সটা করলে আমি কি একটা ভালো জায়গায় চাকরি পাবো? প্লেসমেন্টের কথা তখন থেকেই তারা ভাবতে শুরু করে। এবং এই কিশোরদের যে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট যেমন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যখন দেয়, তখন তাদের তারা নিজেরাই নিজেদের যে কোন দিকে তাদের কোন দিকে তারা দুর্বল বা কোন দিকে আ তারা তাদের মেধা রয়েছে, সেগুলো কিন্তু তারা বুঝতে পারবে। এই জব ওরিয়েন্টেড কোর্স যখন তারা করবে। করার জন্য তারা যখন এই ধরনের জব ওরিয়েন্টেড কোর্স করার সময় যখন তারা এর জন্য যখন তারা প্রস্তুতি নেবে, শেষ অবধি যখন এই যুবকরা তারা কোনো একটা সংগঠনে কাজ পাবে, তখন তারা তাদের জব টাইটেল দ্বারা পরিচিত হবে। যেমন কম্পিউটার প্রোগ্রামার, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ডাক্তার এবং এই ফলে তার একটা নতুন সেলফ কনসেপ্ট তৈরি হবে। যে অমুকের ছেলে থেকে সে বা অমুক স্কুলের ছাত্র থেকে সে এখন কম্পিউটার প্রোগ্রামার বা ইঞ্জিনিয়ার বা ডাক্তার এবং সে আপ্রাণ চেষ্টা করবে যে সে নিজের এই যে সেলফ কনসেপ্ট যেটা আগে সে নিজেকে তৈরি করেছিল সেইটাই যেন সে থাকে। তাকে যেন লোকে ডাক্তার হিসেবেই দেখে। অন্য কোনো কিছু অন্য কোনো দিক থেকে নয়। যখন একজন অবসর নেয়, একটা সময় তো আছে তা একটা বয়স আসে যখন মানুষকে অবসর গ্রহণ করতেই হয়। সে তার আ আরো কাজ করার সময় তাদের যোগ্যতা থাক বা না থাক। তখন তাকে তার পুরনো সেলফ কনসেপ্টটাকে তাদের ভুলে গিয়ে তাকে আবার নতুন সেলফ কনসেপ্ট তৈরি করতে হয়। হয়তো যে পরিচিত হলো রিটায়ার্ড প্রফেসর হিসেবে বা রিটায়ার্ড টিচার হিসেবে। সিনিয়র সিটিজেন হিসেবে এখন এখন আমরা আ যে যারা রিটায়ার করেছে ৬০ পেরিয়ে যাওয়ার পরেই আমরা তাদেরকে সিনিয়র সিটিজেন বলি। তো এইভাবে তাদের একটা নতুন সেলফ কনসেপ্ট সেটা গড়ে ওঠে। Evaluating these theories, well, Katz and Martin, their theory is very much relevant to capitalist society. In capitalist society, talents and qualifications do not always match with jobs. Unemployed civil engineers may be compelled to work as clerks in companies simply because jobs are not available in their respective specialization. In this way, people drift towards a job. আমরা দেখছি যে কাটসান মার্টিনের তত্ত্ব কিন্তু যথেষ্ট বাস্তবধর্মী। আমরা জানি যে ধনতান্ত্রিক সমাজে সবসময় যে কাজের সঙ্গে কোয়ালিফিকেশনের সাযুজ্য থাকবে তা নয়। এরকম বহু বেকার সিভিল ইঞ্জিনিয়ার আছে যারা হয়তো শেষ অবধি কোনো একটা কোম্পানিতে কেরানির চাকরি করছে। কেন? না তাদের যে স্পেশালাইজেশন সেই স্পেশালাইজেশন এ কোনো চাকরি নেই। এভাবে কার্সন মার্টিনের যে কথাটা যে মানুষ একদিকে কাজের দিকে ভেসে যায় সেটাই কিন্তু সত্যতা প্রমাণ হচ্ছে। To conclude, all the above theories have some elements of truth. A true picture of how occupations may be chosen may emerge from the combination of these theories. আমরা দেখছি যে এই তত্ত্বগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ সত্যতা রয়েছে। এই যে
বৃত্তিগুলো কিভাবে একজন পছন্দ করে সেটা এই তত্ত্বগুলো থেকে যে সারাংশ, সেই থেকে আমরা যে সার কথাগুলো যদি আমরা সাজিয়ে দিই, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো যে কি করে এই একজন মানুষ একটা বৃত্তি পছন্দ করে বা একটা বৃত্তিকে সে নিজের জীবনের অঙ্গ যে এটা সেই অনুযায়ী সে কাজ করে। এই বৃত্তিকে কিভাবে সে বাছে, এটা কিন্তু এই তত্ত্বগুলো যদি আমরা মিলিয়ে দেখি, তাহলেই কিন্তু তার থেকে আমরা যদি নির্যাসটা বার করি যে প্রত্যেক তত্ত্বর মধ্যে যে সত্যটা কি, তাই থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। Now let's look at the influences on occupational choices. What factors influence occupational choice? We find the following factors: talent and motivation, gender, race and social class, economic and technological development. Firstly, we find that talent and motivation, gender, race and social class, and economic and technological development influence occupational choice. That apart, talent and motivation also influence occupational choice. These are individual influences, but there are also social influences. Blau et al. Holds that social structure influences personality development, and he defines socio-economic conditions, and this social structure defines socio-economic conditions in which selection takes place. ব্লাউ et al. বলছেন যে সামাজিক গঠনই ব্যক্তিত্বকে প্রভাবিত করে। ব্যক্তিত্বের যে উন্নয়ন, সেটাকে সামাজিক গঠন প্রভাবিত করে এবং তারাই এই সামাজিক গঠনই সামাজিক আর্থসামাজিক অবস্থা, যে আর্থসামাজিক অবস্থার মধ্যে দিয়ে নির্বাচিত হচ্ছে সেইটা সংজ্ঞায়িত করে। Individual interests and occupational choice. We find that occupational choice is determined by individual interests. Individual interests are determined by motivation, personality type, environment, and talent. Motivation is determined by interest. Personality types are determined by environment. There are many environments like motoric type driver, aesthetic musician, intellectual anthropologist, supportive teacher and social worker, conforming secretary or bank teller, and persuasive politician or manager. তাহলে আমরা কি দেখছি? যে আমরা দেখছি যে ব্যক্তির আগ্রহ সেটা কিন্তু বৃত্তি বাছার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে। এই যে ব্যক্তির আগ্রহ সেটা কিসের উপর নির্ভর করছে? মোটিভেশন বা প্রেরণার ওপর, ব্যক্তিত্বের ওপর। কোন ধরনের ব্যক্তিত্ব? একজন সে আম নানা ধরনের ব্যক্তিত্ব আছে। যেমন ২ ধরনের ব্যক্তিত্বের কথা বলি। এক হচ্ছে এক্সট্রোভার্ট, আরেকটা হচ্ছে ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট সে মানুষের সঙ্গে মেলামেশা করে বা হাসিখুশি থাকে। আর ইন্ট্রোভার্ট সে কিন্তু খুব একটা মেলামেশা করে না, নিজের মধ্যেই থাকে। কথাবার্তাও বেশি বলে না। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। একজনের বাড়িতে যদি সবাই প্রফেসর হয়, তাহলে সে বাড়ির শিশুরও শিশু বা কিশোরেরও ইচ্ছা হবে যে সেও প্রফেসর হোক।
ট্যালেন্ট, ট্যালেন্ট অর্থাৎ মেধা, মেধার ওপরেও নির্ভর করছে। ট্যালেন্ট যে একজনের কি নিজের যে বৃত্তি সেটার উপরও নির্ভর করছে। ট্যালেন্ট, মোটিভেশন, মোটিভেশন সেটা নির্ভর করছে আগ্রহের উপর, ইন্টারেস্টের উপর। পার্সোনালিটি টাইপস, ম্যাসকুলিন বা ফেমিনিন, আবার এটাও দেখছি যে যেটা আমরা বললাম যে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট সেগুলো কিন্তু পরিবেশের উপর নির্ভর করে। এবং পরিবেশ নানা ধরনের হতে পারে, মোটরিক, এস্থেটিক, ইন্টেলেকচুয়াল, সাপোর্টিভ, কনফার্মিং, পার্সুয়েটিভ। মোটরিক যেমন ট্রাক ড্রাইভারদের যে পরিবেশ সেটাকে আমরা মোটরিক বলতে পারি। এস্থেটিক যে যারা গান বাজনা করে বা যারা শিল্প চর্চা করে, ছবি আঁকে, তাদের তারা একটা এস্থেটিক এনভায়রনমেন্টে বাস করে। ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিজীবী যারা, যেমন অ্যানথ্রোপোলজিস্ট বা নৃতত্ত্ববিদ, যারা মানুষ নিয়ে গবেষণা করে, মানুষের সৃষ্টি নিয়ে, মানুষের উদ্ভব নিয়ে। সাপোর্টিভ, টিচার অর সোশ্যাল ওয়ার্কার। সাপোর্টিভ একজন টিচার, একজন স্কুল টিচার, সে কি করে? সে একজনের ক্যারিয়ার গড়ার ব্যাপারে তাকে তার সাপোর্টিভ ভূমিকা, তাকে লালন পালন করার জন্যে সে একজন শিক্ষক একজন শিশুকে লালন পালন করে, তাকে তার পড়ানোর মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে তাকে দাঁড় করানোর চেষ্টা করে, একজন ভালো ছাত্র হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে। একজন সোশ্যাল ওয়ার্কার, সেও কিন্তু আরো বড় সাপোর্টিভ রোল। অনেক ধরনের মানুষ আছে যারা সমাজ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে বা নানা ধরনের সমস্যায় পড়ছে, তখন সোশ্যাল ওয়ার্কাররা, সামাজিক কর্মীরা, তারা তাদের সঙ্গে তাদেরকে সাহায্য করে। কনফার্মিং, কনফার্মিং অর্থাৎ মেনে চলা। কনফার্মিং সেক্রেটারি বা ব্যাংক টেলার, দ্য কনফার্মিং এনভায়রনমেন্ট। ধরো একজন বসের, টপ বসের যে সেক্রেটারি, সে সবসময় তাকে স্যার স্যার করবে, সবসময় তার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। ব্যাংক টেলার, সে যখন কাউন্টারে বসবে তখন তাকে যে যারা ক্লায়েন্ট বা যারা যারা গ্রাহক, তারা যত টাকা চাইবে তত টাকাই দিতে হবে, বা চেকে যা লেখা থাকবে সেটাই তাকে দিতে হবে। পারসুয়েসিভ, পলিটিশিয়ান অর ম্যানেজার। পারসুয়েসিভ অর্থাৎ মানুষকে যে প্রভাবিত করে, তার একজন রাজনৈতিক নেতা কি করে? মানুষকে বোঝানোর চেষ্টা করে কেন তাকে ভোট দেওয়া উচিত, তাকে এবং তাকে তার দলকে কেন ভোট দেওয়া উচিত। ম্যানেজারের ক্ষেত্রেও তাই। ম্যানেজার শুধুমাত্র হুকুম দেয় না। এই যে কোম্পানিগুলোতে, বড় বড় কোম্পানিগুলোতে ম্যানেজার শুধুমাত্র হুকুম দেয় না, তাকে মানুষের কথা শুনতে হয়, তাকে মানুষকে উদ্বুদ্ধ করতে হয় তাদের কাজ করার জন্য। সোশ্যাল ইনফ্লুয়েন্স ইজ ডিটারমাইন্ড বাই ইন্ডিভিজুয়ালস পার্সোনালিটি অ্যান্ড সোশিও ইকোনমিক কন্ডিশন। সামাজিক প্রভাব সেটা কিসের উপর নির্ভর করে? একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব এবং আর্থসামাজিক পরিবেশের উপর। যেমন ধরো স্কুল টিচিং, অকুপেশন অফ স্কুল টিচিং, এই যে আমরা দেখছি যে শিক্ষক
শিক্ষকদের বিভিন্ন ভূমিকায় আমরা দেখছি। যেমন এখানে একজন অঙ্ক পড়াচ্ছে, এখানেও অঙ্ক পড়াচ্ছে বা ফিজিক্স পড়াচ্ছে। আবার এখানে ছাত্রদেরকে কাউন্সেলিং করছে, তাদের সঙ্গে কথা বলছে। কেন একজন মানুষ স্কুল টিচার হবে? people becomes school why do people engage in school teaching? Well, there are maybe two types of reasons. One is sociological reasons and the other is economic reasons. Sociologically, some people may find it profitable to uh, may like children and young people, so they may be attracted to them and they may teach them. They may go into school teaching for that reason. Another reason is that school teaching is a moral occupation and people respect teachers. Among the economic reasons is economic constraints. Sometimes people drift as cut and cuts and said that people drift into an occupation. Why? Because of economic constraint. Because of economic constraint. Perhaps a person prepared for the job of an engineer, but he has to has to become a teacher simply by for the reason that he has to earn a living. Tastes, the self-interest, taste. That is also one of the economic reasons. The school teaching is better than, say, uh, becomes a teacher. Rational choice between alternatives. A person may rationally choose between alternatives, being say, a high profile job, say, distant from one's home and close by uh, a teaching job. So, which is the alternative? One has to make a rational choice between alternatives. If one can do a job while staying at home, is it not better than doing a high profile job but um, far away from home? Now let's look at the তাহলে আমরা দেখছি কি যে দু ধরনের লটের যে স্কুল টিচিং এর সম্পর্কে যে গবেষণা তা থেকে আমরা দেখছি যে উনি দু ধরনের কারণের কথা বলছেন। এক হচ্ছে সোশিওলজিক্যাল রিজনস আর একটা হচ্ছে ইকোনমিক রিজনস। সমাজতাত্ত্বিক কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে যারা শিশুদের এবং কম বয়সীদের ভালোবাসে তারা তাদের সঙ্গে যোগাযোগ রাখতে চায়, তারা হয়তো স্কুল টিচিং এ যাবে। আরেকটা কারণ হচ্ছে যেটা একটা নৈতিক বৃত্তি। নৈতিক বৃত্তি। মানুষ শিক্ষকদের সম্মান করে এই কারণে যে তারা এই ধরনের একটা নোবেল প্রফেশনে আছে। আর অর্থনৈতিক কারণ হচ্ছে অনেক সময় আর্থিক কারণেও মানুষ যেতে পারে। যে আমি আ অন্য কিছু পাচ্ছি না, আর শিক্ষক হয়ে গেলাম। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এর জন্য ট্রেনিং নিল। কিন্তু সে দেখলো যে ইঞ্জিনিয়ারিং এর জন্যে যে ট্রেনিং নিয়েছে কিন্তু সে চাকরি পাচ্ছে না। বরং কাছাকাছি বাড়ির কাছাকাছি সে দেখলো ফিজিক্সের টিচারের জন্য একটি চাকরি রয়েছে। তো ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো ফিজিক্স পড়তেই হয়। সে নিজের ফলে সে ফিজিক্সের টিচার হয়ে গেল। টেস্ট অনেক সময় একজনের যে টিচার হওয়ার অনেক সময় তার কর্পোরেট চাকরি হয়তো তার ভালো লাগে না। তার
এই ধরনের চাকরি বেশি পছন্দ। সেলফ ইন্টারেস্ট, স্বার্থ। একজনের হয়তো একটা গ্রামে বাড়ি আছে, সে কাছাকাছি চাকরি পেয়ে গেল। আর দূরে কাছাকাছি টিচারের চাকরি পেয়ে গেল। আর অনেক দূরে একটা আরো তার থেকে অনেক বড় চাকরি পেল। সে কি করবে? অনেক সময় সে ঠিক করে যে না বাবা বেশি দূরে গিয়ে কাজ নেই, কাছাকাছি থাকাই ভালো। যাতে বাড়িতেও থাকতে পারবো আর চাকরিও করতে পারবো। rational choice between alternatives. যে অনেক সময় একটা রেশনাল চয়েসের ব্যাপার থাকে। শিক্ষক হয়ে আমি স্বাধীনভাবে থাকতে পারবো। কিন্তু করণিক হয়ে সবসময় আমাকে মাথা হেঁট করে থাকতে হবে। তাহলে কেন আমি করণিক হতে যাব? যদি হয়তো শিক্ষকদের থেকে মাস্টারমশাইদের থেকে তার মাইনে হয়তো অনেক বেশি। Factors leading to occupations. One is gender. Women nurturing, women women generally go for nurturing, supporting, maternal roles, and men generally go for strong or analytically driven roles. Race in America, African Americans, also the blacks, they make up 12% of the American population, but 20% of social workers, cleaners, servants. The unemployment rate among blacks is higher than whites. This indicates explicit discrimination. The African Americans get face systematic obstacles to going group jobs. Social class. Upper classes may have financial support to match their dream occupation, but lower classes do not have that support. Level of societal development. Youth in first world countries will have different aspiration levels and occupational choices than people in third world countries. Gender. কি 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 কারণে একজন কি কি ধর কি কি কারণে সমাজতাত্ত্বিক কারণে যে এক একজন এক এক রকম বৃত্তি বাছে। ধরো জেন্ডার অর্থাৎ লিঙ্গ। মহিলারা সাধারণত নার্চারিং, সাপোর্টিভ, ম্যাটার্নাল অর্থাৎ মাতৃকেন্দ্রিক এবং লালন পালনমূলক এবং সমর্থনযোগ্য এই ধরনের ভূমিকাই তারা নেয়। আর পুরুষরা একটা জোরালো একটু বিশ্লেষণমূলক, অ্যানালিটিক্যাল এই ধরনের ভূমিকা তারা নেয়। তাহলে বৃত্তিগুলো সেরকমই হবে। রেস অর্থাৎ যে রেস অর্থাৎ জাত। আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকান যাদের লোকরা ব্ল্যাকস বলে, বা আমরা বলতে পারি নিগ্রো, তারা মার্কিনের যে জনসংখ্যা তার 12% হলেও সামাজিক কর্মী, ঝাড়ুদার বা চাকরের যে চাকরের 20% এদের নিয়েই গঠিত। ব্ল্যাকদের মধ্যে বেকারত্ব অনেক বেশি হোয়াইটদের তুলনায়। হোয়াইট অর্থাৎ যারা সাদা চামড়া। এই থেকে বোঝা যাচ্ছে যে ব্ল্যাকদের বিরুদ্ধে মার্কিন সমাজে একটা পক্ষপাতিত্ব রয়েছে। সোশ্যাল ক্লাস। আমরা দেখছি যে সামাজিক যে শ্রেণী, যে উচ্চ শ্রেণী, তারা তাদের যে বৃত্তি, যে বৃত্তির জন্য তারা স্বপ্ন দেখেছে, উচ্চ উচ্চ শ্রেণীর ছেলেমেয়েরা
যে বৃত্তির জন্য যারা স্বপ্ন দেখেছে সেই বৃত্তির ঢোকার জন্যে তাদের আর্থিক আর্থিক সঙ্গতি আছে। কিন্তু নিম্ন শ্রেণীর সেই সঙ্গতি অনেক সময় থাকে না। লেভেল অফ সোসাইটাল ডেভেলপমেন্ট, সামাজিক যে সামাজিক বিবর্তন স্তর কতটা? বলছে যে প্রথম বিশ্বের দেশগুলির যুব সমাজের যুবকদের, তৃতীয় বিশ্বের যুবকদের মানে তাদের যে অ্যাসপিরেশন লেভেল, তাদের তাদের কাজ করার ইচ্ছে, তাদের সেটা এবং বৃত্তিগত পছন্দ তৃতীয় বিশ্বের যুবকদের থেকে আলাদা হতে পারে। তো এই ধরনের আমরা দেখছি যে জেন্ডার, এই যে উইমেন আর ইন নার্চারিং অর সাপোর্টিভ রোলস, আমরা দেখছি যে মহিলাদের যেমন স্কুল টিচিং, এখানে একটি মেয়েকে কাউন্সেলিং করছে, মেয়ের সঙ্গে কথা বলছে। আবার যখন নার্সের ভূমিকায় এই শিশুটির সঙ্গে এই মহিলা নার্স কথা বলছে। অন্যদিকে আমরা দেখছি যে পুরুষরা সাধারণত ম্যাচো ইমেজ তাদের, এই যেমন সৈন্যরা এক দশক আগেও মোটামুটি তারা যারা ফ্রন্টে তারা কিন্তু যুদ্ধ করত, তারা কিন্তু পুরুষই ছিল। এই যে আমরা দেখছি যেমন এই যে একটা যুদ্ধের দৃশ্য, আর এদিকে আমরা দেখছি যে ম্যানেজার যারা তারাও কিন্তু অনেক সময় পুরুষ। তারা অ্যানালিটিক্যাল, তাদের বিশ্লেষণের ক্ষমতা বা ইত্যাদি এগুলো যে পুরুষদেরকে মহিলাদের থেকে বেশি বিশ্লেষণের ক্ষমতা। তাদের মধ্যে আনএমপ্লয়মেন্টের যে তফাৎ দেখো, এ হচ্ছে হোয়াইটদের আনএমপ্লয়মেন্ট রেট, এই গ্রাফটা, আর এটা হচ্ছে ব্ল্যাকদের গ্রাফ। এবং রেশিয়াল মাইনরিটিস এর মধ্যে কি 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 ধরনের অকুপেশন সবচেয়ে বেশি? আমরা দেখছি লেবারার, কার্পেন্টার, ম্যানেজার খুব কম, পেন্টারও কম, ফোরম্যান, প্লাম্বার, অ্যাডমিনিস্ট্রেশন বা ব্রিক মেসন, এগুলো সমস্ত, ট্রাক ড্রাইভার, এগুলো হচ্ছে যারা রেশিয়াল মাইনরিটিস, অর্থাৎ যেমন ব্ল্যাক যারা, তাদের মধ্যে এই ডিস্ট্রিবিউশন অকুপেশন। এটা আমরা দেখছি যে লেভেল অফ ইনকাম, যারা আমরা আগে আলোচনা করেছি যাদের ইনকাম অনেক বেশি, মানে তাদের যাদের আর বেশি আর্থিক অবস্থা ভালো, তারা তাদের যে পছন্দ মতন বৃত্তিতে বেরোতে পারলে তাদের বেশি পাওয়ার সম্ভাবনা। এ হচ্ছে গ্রস মিডিয়ান হাউস হোল্ড, তাদের যে ইনকাম। বিলেতের এই তথ্যটা বিলেত থেকে দেওয়া হচ্ছে। বটম ডেসাইল হচ্ছে 8,700 পাউন্ড, সেখান থেকে টপ ডেসাইল 67,300 পাউন্ড। বিভিন্ন ধরনের পরিবারের কথা দিচ্ছে। একজন অ্যাডাল্টের কত, অ্যাডাল্ট প্লাস চাইল্ড কত, 2 adults and 2 children, এবং দুজন অ্যাডাল্ট এবং একজন শিশু কত,
এবং 2 অ্যাডাল্টস অ্যান্ড 2 চিলড্রেন কত? এগুলো সমস্ত দিচ্ছে। এখানেই তাহলে আমরা আজকের শেষ করছি। এরপরে আমরা এই ভারতে কি ধরনের কাজের এখন অবস্থা, কাজের যে পরিবেশটা কিরকম, পরিস্থিতি কিরকম সেটা নিয়ে আমরা আলোচনা করব।